আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। শুরুতেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রসঙ্গ। ইরানকে ঘিরে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত হামলা চলবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। ট্রাম্পের এই হুঁশিয়ারির মধ্যেই পাল্টাপাল্টি আঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ছে যুদ্ধের আগুন। পাল্টাপাল্টি হামলা আর প্রতিশোধের হুমকিতে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। বিশেষজ্ঞদের শঙ্কা, কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে সংঘাত আরও ভয়াবহ রূপ নেবে। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে হামলা চলবে যতক্ষণ না যুক্তরাষ্ট্রের সব লক্ষ্য পূরণ হবে। একই সঙ্গে 3 মার্কিন সেনা সদস্য নিহত হওয়ার প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতিও দেন ট্রাম্প। Overwhelming military offensives the world has ever seen. Nobody's seen anything like it. মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের ভেতরে 1000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ইসরায়েলের সঙ্গে যৌথ অভিযানের একদিন পরই এ তথ্য জানানো হয়। যে হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রায় 40 জন শীর্ষ কর্মকর্তা। অন্যদিকে ইসরায়েলও ইরানে তাদের হামলা অব্যাহত রেখেছে। রাজধানী তেহরানে চালানো একাধিক বিমান হামলায় হাসপাতাল, পুলিশ ভবন এবং রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়। هدف حمله دشمن آمریکایی صهیونی قرار گرفت. در حال حاضر এদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননেও আক্রমণ শুরু করেছে ইসরায়েলি বাহিনী। পাল্টা জবাবও দিচ্ছে ইরান। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের তেল আবিব ও হাইফা শহরে। ইরানের হামলায় মধ্যাঞ্চলীয় বেইত শেমেশ শহরেও অন্তত 9 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে সংঘাত সীমান্ত ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে উপসাগরীয় অঞ্চলেও। ইরানের দাবি, উপসাগর জুড়ে মার্কিন সামরিক ঘাঁটি ও সম্পদকে লক্ষ্যবস্তু করে হামলা অব্যাহত রেখেছে তারা। ইরানের চালানো হামলায় বিস্ফোরণে মুহুর্মুহু কেঁপে উঠছে কাতার, বাহরাইন, জর্ডান, ওমান, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত এখন আর দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্র ইসরায়েল জোট ও ইরানের সরাসরি সামরিক মোকাবিলা পুরো মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত বিস্তৃত যুদ্ধে ঠেলে দিতে পারে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির কারণে 28 ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। রোববার থেকে এখন পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মোট 97টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। আজ পর্যন্ত 34টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কাতার এয়ারওয়েজ এর 4টি, এমিরেটসের 5টি এবং গালফ এয়ারের 2টি ফ্লাইট বাতিল রয়েছে। আর এতে ভোগান্তি, অনিশ্চয়তা আর উৎকণ্ঠা কাটেনি যাত্রীদের। সকালে 6টার দিকে, কিন্তু এখন আমার ফ্লাইট দেখছি সব ক্যান্সেল দেখাচ্ছে। এখন জানি না কি হবে। দেখি আমার 5:30টার সময় যখন ফ্লাইটটা হবে, আমি আরেকবার ভিতরে গিয়ে একটু চেক করবো। ফ্লাইট ছিল গত পরশু শনিবার রাত্রে 2:45-এ, তো আমাকে ক্যান্সেল দেখানো হয়েছে। এখন পর্যন্ত আমি কোনো কিছু জানতে পারি নাই। কালকে আসছিল, পরে কালকে রিটার্ন করে দিছে, ফ্লাইট নাকি বন্ধ। তো আজকে আবার ওর ফোনে মেসেজ আসছে যে আজকে সকাল 9টার ভিতরে থাকতে হবে। তো আজকে সকাল 9টা বাজে আসছে পরে কাউন্টারে বলছে যে 10টার আগে কাউন্টার খুলবে না। পরে 1 ঘন্টা পরে 10টা কাউন্টারে গেছে, পরে বলছে যে কনফার্ম ডিসিশন জানাতে পারবে না যে প্লেন আছে কি না। দর্শক, এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, যে ফ্লাইটগুলো বাতিল হয়েছিল তার মধ্যে কতগুলো ফ্লাইট রিশিডিউল হয়েছে এবং যাত্রীরা কি বলছেন এ ব্যাপারে জানাবেন। রাকা, ইতিমধ্যে যে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে, বিশেষ করে যে কুয়েত, ইরান, ইরাক এবং বাহরাইন সহ আবুধাবি, যে রোডটিতে বিশেষ করে আকাশপথ বন্ধ রাখা হয়েছে, সেগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিশেষ করে সৌদি আরবে যে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছিল সেগুলো রিশিডিউল করা হয়েছে এবং আজকে সৌদি আরবের ফ্লাইটগুলো চালু রয়েছে এবং সেখানে জেদ্দা, তারপর রিয়াদ যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো চলমান রয়েছে এবং বিশেষ করে যারা ফ্লাইটের টিকিটগুলো কেটেছিলেন তাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে। এবং যেহেতু আকাশপথের
এর বিষয়গুলো যুদ্ধ পরিস্থিতির জন্য বন্ধ রাখা হয়েছে এবং সৌদি আরবে অনেক সময় কাতার হয়ে যেত, সেগুলো এখন সরাসরি ফ্লাইট অর্থাৎ ঢাকা থেকে জেদ্দা, রিয়াদ, ঢাকা থেকে সেইভাবে যাতায়াতের জন্য ব্যবস্থা করা হয়েছে। তবে পুরোপুরি শিডিউলগুলো এখনও রিশিডিউল করা হয়নি, কারণ এখন পর্যন্ত যে বাতিল হয়েছে এবং নিয়মিত যে শিডিউল রয়েছে সেগুলোর একটি বিষয় রয়েছে, যাত্রীদের চাপ রয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছেন যে বাতিল হওয়া যে আকাশসীমা বন্ধ থাকার কারণে বাতিল হয়েছে, সেগুলো পরবর্তী আকাশপথ খুলে না দেওয়া পর্যন্ত সেটির বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাচ্ছে না। এখানে কিছু কিছু লোক আসছেন, যাত্রীরা, বিশেষ করে ঢাকার বাইরে থেকে যারা এখানে আসতেছেন, তারা কিছুটা বিলম্বিত কারণে বিপাকে পড়ছেন এবং তারা সেজন্য অপেক্ষা করছেন যেসব শিডিউলগুলো আছে সেগুলোর জন্য। এছাড়া যেগুলো বাতিল হয়েছে তারা জানতে পেরে সেগুলোর জন্য অপেক্ষা করছেন, যদি কোনো কিছু অগ্রগতি হয় সেটির প্রেক্ষিতে তারা যাবেন অথবা তারা আবার ফেরত যাবেন। এই ছিল রাকা এখন পর্যন্ত সবশেষ। ধন্যবাদ। এবার অন্যান্য প্রসঙ্গ। স্বরাষ্ট্র, শিক্ষা, অর্থ ও স্থানীয় সরকার মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ সহ আজও কর্মব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30 সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সকাল 10টার কিছুক্ষণ পরে সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর এম শামসুল হক। এ সময় যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। পরে এম শামসুল হক জানান, রাজধানীর গণপরিবহনকে শৃঙ্খলায় আনতে সব ধরনের ব্যবস্থা নেবে সরকার। এছাড়াও প্রধানমন্ত্রী 180 দিনের পরিকল্পনার মধ্যে রাজধানীতে বৈদ্যুতিক বাস চালু করতে চান বলেও জানান এম শামসুল হক। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। পর্যায়ক্রমে পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সরকার, অর্থ ও স্বরাষ্ট্র শিক্ষামন্ত্রী সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। ইলেকট্রিক বাস ভিত্তিক গণপরিবহন প্রথমেই বিশেষ করে মহিলাদের জন্য এটা করার জন্য একটা আগ্রহ দেখলাম, যে গণপরিবহনটাকে সুশৃঙ্খল করা এবং এটা করতে গিয়ে যা যা করতে হয় দ্রুত গতিতে করার জন্য মেট্রোর জায়গায় হবে, কিন্তু এটা যেন সমন্বিতভাবে অন্যান্য যেই মেট্রো সংস্করণগুলি আছে সেগুলির সাথে যেন সমন্বিত হয়। 24 জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1A হবে এ বিচারিক কার্যক্রম। তাদের বিরুদ্ধে 23 জনকে হত্যাসহ 2টি অভিযোগ আনা হয়েছে। একই ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে জবানবন্দি দেওয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াকে 4র্থ দিনের মতো জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। পরে এই ট্রাইব্যুনালেই আয়নাঘর খ্যাত ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হবে। রাজধানীর অপরাধপ্রবণ এলাকা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। রবিবার রাতে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযানে মাদক সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে। পুলিশ জানায়, অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। ঘনবসতিপূর্ণ জেনেভা ক্যাম্পের ভেতরে ঢুকে কয়েকটি দলে বিভক্ত হয়ে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, রাজধানীকে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী মুক্ত করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঈদকে সামনে রেখে মোহাম্মদপুরের অন্যান্য অপরাধপ্রবণ এলাকাতেও বিশেষ অভিযান চলবে এবং ঈদের আগ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ। সে যেই করুক, তার যে কোনো ব্যানার থাকুক, ট্যাগ থাকুক, এইগুলো বিচার বিবেচনা না করে অপরাধ করলেই তাকে ধরতে হবে। ডিবি, র্যাব তাদের আমরা অনুরোধ করেছি যাতে তারাও তাদের বিশেষ গুরুত্ব দিয়ে ধরে। ফলে আমাদের কিন্তু আন্তরিকতা এবং পরিশ্রম এর কোনো কৌশলের কোনো ঘাটতি নেই। আমরা আমাদের সর্বোচ্চ পরিশ্রম করতেছি, ফলে আমরা সফল হচ্ছি। ঢাকার ধামরায়ে ডাকাতির প্রস্তুতিকালে 3 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।
এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার ঢুলিভিটা এলাকা থেকে তাদের আটক করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাদের মধ্যে আব্দুল করিমের বিরুদ্ধে 16টি এবং সাদ্দাম ও মোহসিনের বিরুদ্ধে 8টি মামলা রয়েছে। অভিযানে ডাকাতদের ব্যবহৃত একটি প্রাইভেট কার সহ বড় কাটার, ধারালো ছুরি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় ধামরাই থানায় মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বগুড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে সাইফুল ইসলাম নামের এক জামায়াত নেতা ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রবিবার দুপুরে শহরের মাহবুবনগর এলাকায় ছুরিকাঘাতের পর ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে এক পক্ষের সঙ্গে তার বিরোধ চলছিল। রোববার সকালে বাড়ি নির্মাণ কাজ তদারকি করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় তার মৃত্যু হয়। চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের ভেতরে ভূমি থেকে প্রায় 1000 ফুট উপরে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গলায় ছুরিকাঘাতে আহত এক কন্যা শিশু উদ্ধার করা হয়েছে। রোববার সকাল 10টার দিকে ইকো পার্কের ভেতরের চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকেরা শিশুটিকে উদ্ধার করেন। পরে শিশুটিকে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশের একটি দল উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশের ধারণা, শিশুটিকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছিল। তবে কে বা কারা এই ঘটনা ঘটাতে চেয়েছিল তা তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ। এবারে খেলার খবর। চলতি মাসে বাংলাদেশ অনূর্ধ্ব 20 ফুটবল দলের ক্যাম্পে যোগ দিতে পারেন রোনান সুলিভান ও ডেকলান সুলিভান। সবকিছু ঠিক থাকলে দুই ভাই খেলতে পারেন আসন্ন সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপেও। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। এ সময় তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র প্রবাসী দুই যমজ ভাইয়ের জন্মসনদ সংগ্রহ ও যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে তাদের পাসপোর্টের আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করা হয়েছে। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।